ফাইনালি দীর্ঘ অনেকদিন পরে নেইমার জুনিয়র ব্রাজিলের জাতীয় টিমের হয়ে সম্পূর্ণ ট্রেনিং সেশন কমপ্লিট করেছে। গতকালকে ব্রাজিল যে ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছে ওই ট্রেনিং সেশনে আমরা নেইমার জুনিয়রকে সম্পূর্ণরূপে দেখতে পেয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব নেইমার জুনিয়র যে সম্পূর্ণ ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছে ওই ট্রেনিং সেশনের পরে নেইমার জুনিয়রকে নিয়ে কার্লো আনচেলত্তির প্ল্যান কি, তাকে সামনের ম্যাচটা খেলাবে কি খেলাবে না, আর খেলালে কত মিনিট খেলাইতে পারে, তাকে কি স্টার্টিং 11-এ নিয়ে আসবে নাকি সাবস্টিটিউট হিসেবে খেলাবে, সে সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। সেই সাথে আমরা ব্রাজিলের লাস্ট ট্রেনিং সেশনটা নিয়ে একটু কথা বলার ট্রাই করব। সো আমরা যদি ফার্স্ট অফ অল নেইমার জুনিয়রের কথা বলি তাহলে দেখতে পারবো যে দীর্ঘ অনেক দিন পরে নেইমার জুনিয়র তার যেই কার্ভ মাসেলসের ইঞ্জুরিটা ছিল ওইটা থেকে ব্যাক করে ব্রাজিলের ট্রেনিং সেশনে যোগ দিয়েছে। যদিও গতকালকে ট্রেনিং সেশনের আগেও তিনি এর আগে একটা দুইটা ট্রেনিং সেশনে যোগ দিয়েছিলেন, বাট ওইখানে সম্পূর্ণ যে ট্রেনিং সেশনটা সেটা কিন্তু তিনি কমপ্লিট করে নাই। দেখুন প্রত্যেকটা ট্রেনিং সেশনের কিছুটা পার্ট বাই পার্ট থাকে, যেমন ওয়ার্ম আপের একটা বিষয় ধরা হয়, তারপর হচ্ছে জিমের একটা বিষয় ধরা হয়, তারপর হচ্ছে প্লেয়ারদের সঙ্গে বল নিয়ে অনুশীলন করার এটা একটা আলাদা একটা সাবজেক্ট ধরা হয়। তারপর সম্পূর্ণ ওই দল বাই দল ভাগ করে দিয়ে যখন নিজেদের মধ্যে ম্যাচ আয়োজন করা হয় ওইটাকে কিন্তু আরেকভাবে ট্রেনিং সেশনের আরেকটা পার্ট হিসেবে কিন্তু ধরা হয়। সো এর আগে আমরা দেখতে পেয়েছিলাম নেইমার জুনিয়র দলের সঙ্গে যোগ দিয়েছে, ওয়ার্ম আপ করেছে, বল নিয়ে এককভাবে অনুশীলন করেছে, এতটুকু পর্যন্তই কিন্তু করেছে, আর জিমে তো গিয়েছিলেন। বাট গতকালকে আমরা দেখতে পেয়েছি যে নেইমার জুনিয়র ট্রেনিং সেশনের যতগুলা পার্ট ছিল সবগুলাই কিন্তু কমপ্লিট করেছে, অর্থাৎ দলের সঙ্গে যে নিজেদের মাঝে প্লেয়ারদের ভাগাভাগি করে যে ট্রেনিং করা হয়, অর্থাৎ ওই যে একটা ম্যাচের মতো আয়োজন করা হয় সেই বিষয় সেই জিনিসটাতেও কিন্তু নেইমার জুনিয়র যুক্ত ছিলেন, অর্থাৎ নেইমার জুনিয়র সম্পূর্ণ ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছেন। এখন নেইমার জুনিয়র যে সম্পূর্ণ ট্রেনিং সেশন কমপ্লিট করেছে, এখন প্রশ্ন হচ্ছে ওই ট্রেনিং সেশনের পরে নেইমার জুনিয়রকে নিয়ে পরিকল্পনা কি, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাকে খেলাবে কিনা। দেখুন নেইমার জুনিয়র সামনের ম্যাচটা খেলতে চলেছে, এটা নিয়ে কিন্তু আমরা এর আগেও কথা বলেছি, কারণ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ওই হায়াতের এগেনস্টে ম্যাচটা শেষ করার পরে তিনি প্রেস কনফারেন্সে বলেই দিয়েছেন নেইমার জুনিয়র সামনের ম্যাচটা খেলতে চলেছে। সো তার মানে বুঝতেই পারতেছেন যে নেইমার জুনিয়র সামনের ম্যাচটাতে অবশ্যই গেম টাইমিং পেতে চলেছে। এখন কতটুকু গেম টাইমিং পাবে, তিনি কি স্টার্টিং 11-এ থাকবে নাকি তাকে সাবস্টিটিউট হিসেবে খেলানো হবে। দেখুন আমি সচরাচর যে জিনিসটা বলি, এর আগের ভিডিওতে বলেছিলাম নেইমার জুনিয়রকে সম্ভবত স্টার্টিং 11-এ নিয়ে আসবে না, তাকে সাবস্টিটিউট হিসাবে খেলানো হবে। কারণ একজন ফুটবলার যখন দীর্ঘ অনেক দিন পরে ইনজুরি থেকে ব্যাক করে, বিশেষ করে 1 থেকে 2 মাস মাঠের বাইরে থাকে, ম্যাচ খেলার সুযোগ পায় না ইনজুরির কারণে, তখন কিন্তু তাকে ধীরে 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 5 মিনিট 10 মিনিট 15 মিনিট গেম টাইমিং দিয়ে তারপরে কিন্তু স্টার্টিং 11-এ নিয়ে আসা হয়। তো নেইমারের বিষয়টাও কিন্তু এমন হইতে চলেছে মেবি। সো নেইমার জুনিয়রকে সম্ভবত আগামী ম্যাচটাতে 10 মিনিট 15 মিনিটের মতো গেম টাইমিং দিতে পারে, এমনটা হইতে পারে। তবে তাকে স্টার্টিং 11-এ না নিয়ে আসার সম্ভাবনা সবচাইতে বেশি, তাকে স্টার্টিং 11-এ নিয়ে আসবে না। সম্ভবত সামনে যে ম্যাচটা রয়েছে ওইখানে 20 মিনিট 25 মিনিট গেম টাইমিং দিয়ে তারপর তাকে সম্পূর্ণ রেডি করে 90 মিনিট খেলার মতো উপযুক্ত করে তারপরে নকআউট স্টেজে তাকে দিয়ে সম্ভবত স্টার্টিং 11-এ নিয়ে আসতে পারে। সো এখন রাফিনহা যেহেতু নেই, ওই নকআউট স্টেজে সম্ভবত রাফিনহার জায়গাটা নেইমার জুনিয়র নিতে পারে, অর্থাৎ রাফিনহা আপনার যে একজন অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা রাইট উইঙ্গারের ফুটবলার হিসেবে খেলতো, ওই জায়গাটাতে টেকনিক্যালি কিছু না কিছু কাজ করে নেইমার জুনিয়রকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাবে। আর রাফিনহার যে রাইট উইঙ্গের জায়গাটা সম্ভবত ওই জায়গাটাতে এমন কিছু ফুটবলারকে খেলাইতে পারে যারা ফলস নাইনের যারা কিনা আপনার রাইট উইঙ্গারও হইতে পারে কিংবা আপনার মিডফিল্ডারও হইতে পারে। আবার এমনটাও হইতে পারে যে লুকাস পাকওয়ে তাকে রাইট মিডফিল্ডার হিসেবে খেলিয়ে দিতে পারে, তারপর হচ্ছে নেইমার জুনিয়রকে সেন্ট্রালের যে জায়গাটা রয়েছে কিংবা হাফ স্পেসের যে জায়গাটা রয়েছে ওই জায়গাটাতে তাকে খেলিয়ে দিতে পারে ফলস নাইনের ফুটবলার হিসেবে, এমনটা হইতে পারে। সো আমরা জানি না যে কী হবে, বাট ধারণা থেকে বলতেছি এমনটা হইতে পারে। সো নেইমার জুনিয়র সামনের ম্যাচে স্টার্টিং 11-এ আসবে না, এটা মোটামুটি বলাই যায়। তো আপনারা তারপরেও বিশ্বাস করবেন কিনা জানি না, এতভাবে বোঝানোর পরেও আপনারা হয়তো অনেকেই বলবেন যে না নেইমার জুনিয়র স্টার্টিং 11-এ আসবে। সো দেখা যাক শেষ পর্যন্ত আর কি হয়। এবার আমরা আসি ট্রেনিং সেশনের দিকে। গতকালকে ব্রাজিলিয়ান ফুটবলারদের কিন্তু হাফ টাইম অর্ধেক দিনের মতো ছুটি ছিল, গতকালে না মানে শনিবারের
এবার আমরা আসি ব্রাজিলের ট্রেনিং সেশনের দিকে। দেখুন গতকালকে যে ট্রেনিং সেশনটা ছিল ওই ট্রেনিং সেশনের চিত্রটা কেমন হয়েছে এটা সম্পর্কে আমরা এখনও ক্লিয়ার কোনো রেজাল্ট পাইনি, অর্থাৎ এটা সম্পর্কে কোনো অফিসিয়ালি তথ্য পাইনি। তবে এতটুক তথ্য আমরা পেয়েছি, গত ম্যাচটা যারা যারা খেলেছিল, গত ম্যাচে যারা স্টার্টিং 11-এ এসেছিল এর মাঝে 3জন ফুটবলার শুধু গতকাল দলীয় অনুশীলনে সম্পূর্ণ যে ট্রেনিং সেশনটা সেটা কমপ্লিট করেছে। এর মাঝে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকুয়েতা এবং অ্যালিসন বেকার, এই তিনটা ফুটবলার সম্পূর্ণ তারা ট্রেনিং সেশনগুলো কমপ্লিট করেছে। বাকি যে ফুটবলারগুলো ছিল স্টার্টিং 11-এর তারা শুধু জিমে গেছে, জিমে থেকে তাদের যে কাজটা সেটা কিন্তু শেষ করেছে, তারা কিন্তু মাঠে আসে নাই। সো বাকি যে ফুটবলারগুলো ছিল যারা সাবস্টিটিউট হিসেবে খেলেছে কিংবা যারা গেম টাইমিং পায় নাই, তাদেরকে নিয়ে কিন্তু ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার যে প্রথম দিনের অনুশীলনটা সেটা শেষ করেছে, অর্থাৎ ওই স্কটল্যান্ডের এগেনস্টে যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচের জন্য তাদের যে ফার্স্ট ট্রেনিং সেশনটা সেই ফার্স্ট ট্রেনিং সেশনটা শেষ করেছে আর কি। সো এটাই হচ্ছে ব্রাজিলের লাস্ট যে আপডেট, সেই আপডেটটা তো আমরা নেক্সট ভিডিওতে দেখা ট্রাই করব ব্রাজিলের ফরমেশনটা কেমন হইতে পারে, স্কটল্যান্ডের ফরমেশনটা কেমন এবং স্কটল্যান্ড কেমন টাইপের টিম, ওদের এগেনস্টে ব্রাজিল কেমন খেলতে পারে, কি কোন ধরনের টেকনিকে খেলতে পারে, এই হাবিজাবি যে বিষয়গুলো এগুলো নিয়ে কথা বলার ট্রাই করবো আর কি। সো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।